দর্শক শুভেচ্ছা নেবেন। সম্প্রতি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে টেলিফোন করেছিলেন। কি কথা হয়েছিল তাদের দুজনের মধ্যে, আজকে সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। প্রায় ২২ মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে প্রধান দুটো বিষয় উঠে এসেছিল। তার একটি হলো যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয়ত হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় যাওয়ার ব্যাপারে। আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের থেকেই আমরা শুনে আসছিলাম যে এই অবৈধ দখলদার সরকার ইউনূস কিন্তু রাজনীতিতে -3 করার একটা চেষ্টা করেছিল। শেখ হাসিনা বাইরে চলে গেছে, তারেক রহমান অনেক দিন ধরেই দেশের বাইরে, দেশে ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে যদি চিকিৎসার নামে কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তারা এই ক্ষমতায় আরও বেশ কিছুদিন থাকতে পারবে, তিনজনকে দেশের বাইরে রেখে। কিন্তু এই -3 এই ফর্মুলাটা শুরুতেই কিন্তু হোঁচট খেয়েছে। তারপরেও একটা অনিশ্চয়তা, একটা সংশয় কিন্তু ছিল, যে কারণে খালেদা জিয়া কিন্তু ট্রিটমেন্টে যেতে একটু সময় নিয়েছেন। এবং এই ব্যাপারটা ফাইনালি নিশ্চিত করার জন্য তারেক রহমান জেনারেল ওয়াকারের সাথে কথা বলেছেন, এবং তারেক রহমান নিশ্চিত করতে চেয়েছেন যে চিকিৎসা শেষে খালেদা জিয়া যেন নিশ্চিন্তে বাংলাদেশে ফিরে আসতে পারে। জেনারেল ওয়াকারের পক্ষ থেকে এ ব্যাপারে তারেক রহমানকে আশ্বস্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে সেনাবাহিনীর এ ব্যাপারে কোনো আপত্তি তো নেই, এবং বেগম খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপারে তিনি এই মুহূর্তে কোনো সমস্যা দেখছেন না, এবং প্রয়োজনে তিনি এটা এনশিওর করবেন যে ম্যাডাম খালেদা জিয়া যেন ট্রিটমেন্ট শেষে দেশে ফিরে আসতে পারে। এটি আশ্বস্ত হওয়ার পরেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই বিদেশের চিকিৎসার ব্যাপারে ডেটটা ফাইনাল করা হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে, আগামী 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য লন্ডনে যাবেন, এবং তার সাথে আরও 15 জন যাবেন সফর সঙ্গী হিসেবে, যাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে ডাক্তার। এছাড়া তার ছোট পুত্রবধূ শর্মিলা যাবেন, তার সাথে সার্বক্ষণিক কেয়ারার হিসেবে যে থাকে ফাতেমা, সে যাবেন। তো আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল অসুখে ভুগছেন, এবং তিনি বন্দী অবস্থায় এভার কেয়ারে বিদেশ থেকে ডাক্তার আনিয়ে তার কিছু চিকিৎসা করা হয়েছিল। তো এটি ছিল তাদের আলোচনার একটি বিষয়। আরেকটি যে বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে। এটির ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটি নির্বাচিত সংসদ থাকা দরকার, কারণ একটি অনির্বাচিত সরকার, বর্তমানে যে ইউনূস সরকার, তারা দেশটি ঠিকমতো চালাতে পারছে না এবং ক্রমাগত জন অসন্তোষ বাড়ছে। জেনারেল ওয়াকারুজ্জামান জানান যে তিনিও দ্রুত আসন্ন নির্বাচন করার পক্ষে, এবং তার সেনাবাহিনীও এই রাজপথ থেকে ব্যারাকে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তারাও চাইছে না যে এভাবে জনগণের মাঝে কাজ করে, অলরেডি কিন্তু তারা বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছে, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে। তো সেটা সেনাপ্রধান নিজেও চাচ্ছেন না, সেনাবাহিনীর অধিকাংশ কর্মকর্তারাও চাচ্ছে না যে তারা আর বেশি দিন ব্যারাকের বাইরে থাকুক। তো সেই অবস্থায় সেনাবাহিনীও চাইছে যে একটি নির্বাচন হোক, এবং তিনি মনে করিয়ে দেন যে এর আগে তিনি রয়টারের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদের কথোপকথনের এক পর্যায়ে সেনাপ্রধান জানান যে আগামীতে মার্চ মাসে রোজার ঈদ এবং জুন মাসে কুরবানির ঈদ রয়েছে, সুতরাং এবং এছাড়াও নির্বাচনের জন্য কিছু প্রস্তুতির ব্যাপার আছে। সুতরাং এই প্রস্তুতি শেষ করে এবং এই দুটো ঈদ শেষে তিনি আশা পোষণ করেন যে জুন মাসের পরে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তারেক রহমান এই বিষয়টিতে ঐকমত্য পোষণ করেন, এবং তিনিও বলেন যে সেই হিসাবে এটি গ্রহণযোগ্য যদি জুন মাসের পরে নির্বাচন হয়। বর্তমানে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের ব্যাপারে কিছু সমস্যা নিয়েও তাদের ভেতরে আলোচনা হয়, যেমন দুজনেই আলোচনায় আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারটি ক্ষমতা দখল করে আছে,
তারা আসলে কেউই এই মুহূর্তে নির্বাচন করতে আগ্রহী না, এবং তারা সংস্কারের বিষয়টি বারবার সামনে এনে এবং নানান ধুনফুন ইস্যু তুলে তারা চাচ্ছে যে যত দিন পারা যায়, যত দীর্ঘ সময় পারা যায় ক্ষমতাটা দখল করে থাকতে। কিন্তু এটি বিএনপি এই বিষয়ে বাইরেও তারা কথা বলেছে, এবং যখন সেনা প্রধানের সাথে তারেক রহমান কথা বলেছে, বিএনপি কিন্তু এটি স্পষ্ট করে দিয়েছে যে এইভাবে বেশি দিন যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকে এবং এভাবে যদি ক্রমাগত ব্যর্থ হতে থাকে, তাহলে কিন্তু এক পর্যায়ে জনরোষ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে পারে। তো এই বিষয় নিয়ে দুজনেই আলাপ করেছে, এবং তারা দুজনেই এগ্রি করেছে যে জুনের মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন হওয়া উচিত, এবং এই বিষয়ে সেনা প্রধান তার পক্ষ থেকে, তাদের বাহিনীর পক্ষ থেকে, ওভারঅল সামরিক বাহিনীর পক্ষ থেকে তারা এই বিষয়টি নিয়ে কাজ করবেন। এবং তিনি আশা প্রকাশ করেন যে এই বছরেরই হয়তো জুনের ক্লোজ, হয়তো জুলাই আগস্ট মাসের মধ্যেই একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনটা কিভাবে হবে, কোন মোডে হওয়া উচিত, এইসব নানান বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এর বাইরেও আরও কিছু ব্যক্তিগত আলোচনা হয়েছে, যেমন তারেক রহমান তিনি বলেন যে তিনি এই সেনানিবাসেই তার শৈশব কৈশোর কেটেছে, তার বাবা সেনা প্রধান ছিলেন। তো এই সব আলোচনার মধ্যেও মূল দুটো আলোচনা, যেটা আমি বললাম, যে একটা হলো তারেক বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং চিকিৎসা শেষে নিরাপদে দেশে ফিরে আসা, এবং বাংলাদেশের সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেলিফোন আলাপটি, খবরটি পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দিলাম, এবং আমরাও আশা প্রকাশ করি যে বাংলাদেশে যে মবের মুল্লুক চলতেছে, যে উদ্ভট উটের পিঠে বাংলাদেশ চলছে, শাসনের নামে কুশাসন চলছে, এবং সবাই যে সব কিছু পারে না, কতিপয় এনজিও চালালেই একটি দেশ চালানো যায় না, তার কিন্তু প্রমাণ আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। এবং আজকে যখন কথা বলছি তখন আপনারা জানেন যে ঢাকায় সচিবালয়ে মানে ছুটির দিন ছিল গতকাল, এবং সেখানে 7 নম্বর ভবনে 6 তলা, 7 তলা এবং 8 তলায় আগুন লেগেছে। সচিবালয়ের মতো একটা জায়গা, যেটা সারা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিকভাবে, এবং এটা কিন্তু খুব প্রোটেক্টেড থাকার কথা। এখানে তো মানে অগ্নি নির্বাপনের সব কিছুই ইন প্লেস থাকার কথা। এখানে আগুন লাগাটা খুব রেয়ার একটা ফেনোমেনা, এবং সেখানে এবং ওইখানে যে মন্ত্রণালয়গুলো পড়েছে, তার মধ্যে একটা শুনলাম এই উপদেষ্টা নাহিদের ছাত্র নেতা, আর একটা হলো উপদেষ্টা আসিফের। এটা এটা খুবই মানে এটা কিন্তু আমাদের সন্দেহকে উস্কে দেয় যে এত বিল্ডিং, এত কিছু থাকতে নাহিদের আর আসিফের মন্ত্রণালয়টাই পড়তে হলো, এবং তার অপোজিটে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতখানি পুড়েছে বা আদৌ পুড়েছে কিনা এই খবরটা এখন পর্যন্ত আমি পাইনি। সো দেখেন যে কোন মন্ত্রণালয়গুলো পড়েছে। সো এখানে কিন্তু উই হ্যাভ ডাউটস যে এই অগ্নিকাণ্ড কি ইচ্ছে করে দেয়া হলো কি না, এই আসিফ আর নাহিদের শত শত অপরাধকে কি জ্বালিয়ে দেওয়া হলো কি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কি পুড়িয়ে দেওয়া হলো কি না, এবং এর মধ্য দিয়ে নিজেদের অপরাধটাকে ঢাকা দেওয়া হলো। কারণ আপনারা সবাই জানেন যে এই যে বিশেষ করে দুই সন্ত্রাসী সমন্বয়ক হাসনাত আর কি সার্জিস, এরা তো সময় পেলেই সচিবালয়ে পড়ে থাকে, এবং এরা নানান রকম সচিবালয়কে কেন্দ্রিক নানান রকম তদবির বাণিজ্যের সাথে জড়িত। এদের অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এরা টাকা পয়সা বিদেশে পাচার করছে, এগুলো কিন্তু ঢাকার বাতাসে কান পাতলেই শোনা যায়। সুতরাং এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়েও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। এখন তদন্ত কমিটি হয়েছে, ফায়ার সার্ভিস কি করবে না করবে কোনো কিছুতেই এখন আর আস্থা পাই না। কিন্তু এটা নিশ্চিত যে এই সুপরিকল্পিত অগ্নিকাণ্ডে, আমি দেখলাম যে এই ছাত্র আন্দোলনের একজন লাল বিপ্লবী একটা টেলিভিশন চ্যানেলে বলছে যে এই অগ্নিকাণ্ডটি পরিকল্পিত না, এটা সুপরিকল্পিত। আগুনের ধরন দেখে যেটা মনে হয়েছে,
নিচের কোনো তলায় আগুন লাগেনি, হুট করে 6, 7, 8 তলায় লেগেছে এবং ওই সব মন্ত্রণালয়ে লেগেছে যেসব মন্ত্রণালয়ে ব্যাপক কারচুপি দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতিগুলো করছে এই আসিফ নাহিদ সার্জিস হাসনাতরা। সুতরাং একদিকে তারেক রহমানের সাথে সেনাপ্রধানের আলোচনায় আমরা কিছু পজিটিভ দিক দেখতে পাচ্ছি, আর একদিকে আজকের সচিবালয়ের এই অগ্নিকাণ্ড আমাদের খুবই হতাশ করেছে এবং এরা এইভাবে শুধু সচিবালয় নয় পুরো দেশটাকে ধ্বংসের একটা মানে ধ্বংসে মত্ত হয়েছে এই ইনুস আর এই পাকিস্তানি রাজাকারের ছানাপনারা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।